হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রাই অ্যান্ড মাম্মি চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি আমার প্রেগনেন্সি জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলি যে আমাদের বিয়ের 4 বছর পরে আমি কনসিভ করি, আর 5 বছরের মাথায় রাই হয়েছে। তো বুঝতেই পারছো এতটা দেরি করে আমাদের জীবনে রাই এসেছে। আমরা কিন্তু প্রথম থেকেই বাচ্চা নেওয়ার চেষ্টা করছিলাম, যেহেতু আমার পিসিওডির প্রবলেম ছিল, ওই জন্য আমি সহজে কনসিভ করতে পারছিলাম না। অনেক ডক্টর দেখিয়েছি, অনেক কিছু টেস্ট করিয়েছি, কিন্তু কিছুতেই আমি কনসিভ করতে পারছিলাম না। এই জন্য একটা সময় প্রায় হাল ছেড়েই দিয়েছিলাম, ভেবেছিলাম যা হবে দেখা যাবে। তারপর আমি তো ডক্টরের চেক আপে ছিলামই পিসিওডির জন্য। তারপর আর কি শুধু ডক্টরকেই দেখাতাম, আর ঠাকুরই ভরসা ছিল। আর তারপর মন ভালো করার জন্য আমি একটা চাকরিও করতাম, চাকরির মধ্যে দিয়ে থাকতাম মন ভালো হওয়ার জন্য। আর ভাবতাম, তারপর ভেবেছিলাম যে যা হবে দেখা যাবে, আমি আর এই নিয়ে ভাববো না। তারপর একটা ডক্টর দেখাতেই আমি সেই ডক্টরের ওষুধ খেতেই ন্যাচারালি কনসিভ করি। আর আমার পিসিওডি প্রবলেম থাকতেই আমি কিন্তু ন্যাচারালি ডাক্তার দেখাতেই কনসিভ করি। তাই তোমরা যারা ভাবছো যে তোমাদের পিসিওডি প্রবলেম, বাচ্চা আসবে কি আসবে না, আমি কিন্তু তার উদাহরণ যে আমার কিন্তু পিসিওডির প্রবলেম ছিল, কিন্তু তা সত্ত্বেও আমি কনসিভ করেছি। এটা তো হলো আমার প্রেগনেন্সি আসার আগের কথা। এবার প্রেগনেন্সি আসার পরে আমি একটা প্রবলেমের মুখে পড়ি, সেটা হচ্ছে আমার ছোটোবেলা থেকেই একটু শ্বাসকষ্টের প্রবলেম হতো, কিন্তু সেটা খুব বেশি বাড়াবাড়ি হয়েছিল না। আর প্রেগনেন্সি আসার পরে আমার কিন্তু শ্বাসকষ্টটা বিশাল বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়, আর আমাকে কিন্তু তার জন্য নেবুলাইজারও নিতে হয়েছিল। সেই মুখে অক্সিজেন মাস্ক নিয়ে যে একটা ওষুধ নিতে হয় না, সেই ওষুধটা আমাকে কিন্তু নিতে হয়েছিল। আর আমাকে চেস্ট মেডিসিন ডাক্তারও দেখাতে হয়েছিল। আমি যেই গাইনোকোলজিস্টকে দেখাতাম তিনি সাজেস্ট করেছিলেন একটা চেস্ট মেডিসিন ডক্টরের। তো আমি সেই ডক্টরের কাছে দেখিয়েছিলাম, আর উনি আমাকে নেবুলাইজার নিতে সাজেস্ট করেছিলেন। তো আমি সেই চেস্ট মেডিসিন ডক্টরের প্রেসক্রিপশানটা এর সাথে অ্যাটাচ করে দেবো, যাতে তোমরা বুঝতে পারো দেখে। আর আমার অ্যালার্জি ছিল, আর আমার চিংড়ি মাছ খাওয়া বারণ ছিল, কিন্তু আমার যেহেতু চিংড়ি মাছ খেলে কিছু হতো না, তাই জন্য আমি চিংড়ি মাছও খেয়েছিলাম আমার প্রেগনেন্সির প্রথম দিকে। আর যেদিন আমি চিংড়ি মাছ খাই সেদিনকে তো আমার বিশাল বাড়াবাড়ি রকমের অবস্থা। তারপরে ডাক্তার দেখিয়ে আবার সঙ্গে সঙ্গে নেবুলাইজার নিতে তারপর আমার অবস্থা ঠিক হলো। তারপর থেকে তো আমি চিংড়ি মাছ খাওয়া ছেড়ে দিয়েছিলাম প্রেগনেন্সির প্রথম দিকে প্রায় 5 মাস অবধি, একদম আর্লি প্রেগনেন্সি থেকে 5 মাস পর্যন্ত আমাকে কন্টিনিউ 2 বেলা করে নেবুলাইজার নিতে হতো। তার জন্য আমি তো খুব ভয়ও পেয়ে গেছিলাম যে আমার বাচ্চার কোনো প্রবলেম হবে কিনা। তো ডক্টর বলেছিলেন যে না, বাচ্চার কোনো প্রবলেম হবে না, তুমি নেবুলাইজারটা নিতে থাকো। তারপর আমার আর কি করার আছে, আমার নেবুলাইজার যখনই নিতাম তখনই ভালো থাকতাম, আর না হলেই আমার খুব শ্বাসকষ্ট হতো। ওই জন্য আমাকে 2 বার করে প্রত্যেক দিনই নেবুলাইজার নিতে হতো। আর প্রেগনেন্সির প্রথম দিকে আমার অল্প অল্প স্পট ব্লিডিংও দেখা দিয়েছিল। আমি তো ওটার জন্য খুব ভয় পেয়েছিলাম যে কী হবে। তারপর ডক্টরের সাথে কথা বলি, ডক্টর বলেছিলেন যে ওরকম হয়, অল্প অল্প হলে কোনো অসুবিধা নেই। তাই জন্য আমি আর ওটা নিয়ে অতটা টেনশন করিনি। প্রথম 2 মাস থেকে আমি 5 মাস পর্যন্ত নেবুলাইজারটা কন্টিনিউ নিয়ে গেছি। আর আমার প্রেগনেন্সির প্রথম দিকে শ্বাসকষ্টের এতই বাড়াবাড়ি হয়ে গেছিলো যে আমি একটা চাকরি করতাম, কিন্তু আমাকে সেই চাকরিটা করতে করতে মাঝপথে ছেড়ে দিতে হয়, কারণ আমার শ্বাসকষ্টটা এতটা পরিমাণে হয়েছিল যে আমি 1-2 পাও হাঁটতে পারতাম না। সবসময় আমাকে বিছানায় বসে থাকতে হতো, আর বিছানাতে বসেই আমি নেবুলাইজার নিতাম আর বিছানাতেই বসে থাকতাম। আমার কিন্তু প্রেগনেন্সিতে এই শ্বাসকষ্টের প্রবলেমটা খুব হয়েছিল একদম প্রথম দিকে। তো যাদের শ্বাসকষ্টের প্রবলেম আছে তারা প্রথম থেকেই ডক্টরের সাথে একটু কনসাল্ট করে নিও, আর না হলে আমার মতো আমি চিংড়ি মাছ খেয়ে আমার যা হয়েছিল, তাই জন্য আমাকে ডক্টরকে ইমিডিয়েট ডক্টর দেখাতে হয়েছিল। আমি তখন অফিসে চাকরি করছিলাম, কিন্তু আমার অফিসে থাকতে থাকতেই একদিন এত শ্বাসকষ্ট আরম্ভ হয়ে যায় যে আমাকে সঙ্গে সঙ্গে অফিস থেকে বেরিয়েই ডাক্তার দেখাতে হয়েছিল। তো ভগবানের আশীর্বাদে 5 মাস অবধি আমাকে নেবুলাইজার নিতে হয়েছিল, আর তারপর আমাকে ইনহেলার নিতে হতো 2 বেলা করে। তো সেই ইনহেলার নেওয়ার পর থেকে আমার আর কোনো শ্বাসকষ্টের প্রবলেম হয়নি। আর যেহেতু সিজার হয়েছিল, সি সেকশন হয়েছিল, তাই জন্য আমার যে ডেটটা ছিল তার 2 সপ্তাহ আগে সি সেকশনটা হয়েছিল। আর আমার কিন্তু ইউএসজি রিপোর্ট দেখে আমরা ডেলিভারি করিয়েছিলাম, কিন্তু ডেলিভারির পরে আমার বাচ্চার বার্থ ওয়েটটা একটু কম হয়ে গেছিলো, কিন্তু আমার আর অন্য কিছু প্রবলেম ছিল না। জানি না কেন আমার বাচ্চার বার্থ ওয়েটটা এত কম হয়ে গেছিলো। আমার এই শ্বাসকষ্টের প্রবলেমটা এতটাই বেশি হয়ে গেছিলো যে আমাকে চাকরিটাও ছেড়ে দিতে হয়। নাহলে আমার ইচ্ছে ছিল প্রেগনেন্সির 5-6 মাস অবধি চাকরিটা করার, কিন্তু শ্বাসকষ্টের প্রবলেমটা এতই বাড়াবাড়ি হয়ে যায় যে ডক্টর আমাকে বলেন যে বেশি হাঁটাচলাও না করতে, সবসময় বাড়িতে থাকতে। তাই জন্য, আর আমার যেহেতু অফিসটা একটু বাড়ি থেকে একটু দূরে ছিল,
ওই জন্য আমাকে হেঁটে হেঁটেই যেতে হতো, কারণ যেহেতু আমি সাইকেল চালাতে পারতাম না। তো আমি সেই হাঁটার জন্য আমাকে চাকরিটাও ছেড়ে দিতে হয়েছিল। আর ডক্টর বলেছিলেন বেশি রোদে না বেরোতে, আর আমি তো একদম গরমকালে কনসিভ করেছিলাম, ওই জন্য আমি যাতে রোদে না বেশি বেরোতে হয় আর যাতে বেশি না কষ্ট হয়, তাই জন্য আমি চাকরিটাও ছেড়ে দিয়েছিলাম। আর আমার তাছাড়া সুগার বা থাইরয়েড এইসবের কোনো প্রবলেম ছিল না, আমার শুধু এই শ্বাসকষ্টের প্রবলেমটাই ছিল, তাই জন্য আমি নেবুলাইজার নিয়েছিলাম। আর তারপর 5 মাস অবধি নেবুলাইজার নিয়েছিলাম, আর তারপর দুবার, তারপর থেকে তারপরের মাস থেকে গোটা প্রেগনেন্সি অবধি আমাকে দুবার করে ইনহেলার নিতে হতো। আর আমার যেহেতু প্ল্যানিং করে যেহেতু সি সেকশন করে আমার ডেলিভারি হয়েছে, তাই জন্য আবার মানে যেদিনকে আমার ওটি ছিল তার আগের দিনেও ডক্টররা নেবুলাইজার দিয়েছিলেন। তো সেই নেবুলাইজার নিয়ে তারপর পরের দিন আমার ওটি হয়েছে। আর আমার প্রেশারটাও লো ছিল, কিন্তু তার জন্য আমাকে কোনো মেডিসিন খেতে হতো না। বলে হাই প্রেশার থাকলেই একটু মেডিসিন খেতে হয়, আর লো প্রেশার, অনেক লো প্রেশার থাকলে তখন ওষুধ দেয়। যেহেতু আমার লো প্রেশার বেশি ছিল না, তাই জন্য আমাকে ওষুধ খেতে হয়নি। আর হ্যাঁ, আমার প্রেগনেন্সিতে আর একটা ব্যাপার হয়েছিল, সেটা হচ্ছে আমার না একটা কানে ইনফেকশন হয়ে গেছিলো, এই ডান দিকের কানটায় আমার ইনফেকশন হয়ে গেছিলো। তখন আমার প্রেগনেন্সির 5 মাস চলছে, হঠাৎ করে দেখি আমার এই কানটা দিয়ে না পুঁজের মতো বেরোচ্ছিল। তো আমি বার্ডস দিয়ে পরিষ্কার করেছিলাম। আমি তো হসপিটালে চেক আপ করাতাম, যেহেতু আমার মাসি শাশুড়ি নার্স ছিলেন হসপিটালের, তো আমি হসপিটালে চেক আপ করাতাম। তো আমি হসপিটালে গিয়ে কানের বিভাগে গিয়ে আমি আমার কানটা দেখাই। তো কানটা দেখে ওরা প্রথমে তো বলে যে প্রেগনেন্সি ডেলিভারি হয়ে যাওয়ার পরে অপারেশন করতে হবে, তারপরেও তবু ওরা কানটা একটু পরিষ্কার করছিল। যাই হোক, আর তখন আমি একটা ওষুধ খেতাম অ্যাসপিরিন, যেটা হচ্ছে ইকোস্প্রিন বলে একটা ওষুধ খেতাম, ইকোস্প্রিন 75। ইকোস্প্রিন ওষুধটা রক্ত জমাট বাঁধতে দেয় না, ব্লিডিংটা বন্ধ হচ্ছিল না, তাই জন্য আমি আবার আমাদের বাড়ির কাছে একজন কানের ডক্টরকে দেখাতে গেছিলাম। তিনি তুলো দিয়ে আমার কানটাকে বন্ধ করে দিয়েছিলেন যাতে না আর ব্লাডটা বেরোয়। তারপরে বন্ধ করে দেওয়ার পরে তারপর আমার মাসি শাশুড়িও একটা ওষুধের কথা বললেন, সেই ওষুধটা খেতে তারপর আমার কানের ব্লিডিংটা বন্ধ হলো। সেটা ছিল রথের দিনে, জুন মাসে সম্ভবত। তখন আমার প্রেগনেন্সি প্রায় 4 মাস চলছে। আর এরকম আমার 4 মাসের প্রেগনেন্সির 4 মাসের মাথায় আমার এরকম কান দিয়ে হঠাৎ করে ব্লিডিং আরম্ভ হয়ে যায়। তো তারপর যাই হোক, কানটা ঠিক আছে, আর কোনো অপারেশন করারও দরকার পড়েনি। তো এটা ছিল আর একটা ব্যাপার, তো সেটাও শেয়ার করলাম। তো এটাই ছিল আজকে আমার প্রেগনেন্সি জার্নি। তো কেমন লাগলো জানাবেন। তো সবশেষে রাইসোনাকে দেখিয়ে দিই। তো এই যে সবশেষে আমার মেয়ে, ওর জন্যই এত কিছু। বিয়ের প্রায় 4-5 বছর পরে আমার মেয়ে হয়েছে, ওই জন্য ও আমার খুব 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 আদরের সোনা বলে। এই যে সবশেষে রাইকে দেখিয়ে দিলাম। রাইকে ছাড়া তো ভিডিওটাই অসম্পূর্ণ, তাই না? আমার প্রেগনেন্সি জার্নি দেখাচ্ছি আর মানে আমার সন্তানকে দেখাবো না, সেটা তো হতেই পারে না। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটা লাইক করে দেবেন। আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক মোটিভেট করবে। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।